একটা দেশের ফুটবল শুরু হওয়ার আগে, একটা দেশের ফুটবলের গণজাগরণ ওঠার আগে সেটাকে কিভাবে গলা টিপিয়ে হত্যা করা যায় সেটা যদি দেখতে চান তাহলে অন্য কোনো দেশে না, এই বাংলাদেশে দেখেন। আনিসুর রহমান জিকোর মতো একটা গোলকিপার থাকতে এমন একজন গোলকিপার দিয়ে রেখেছে যে বাংলাদেশের গোলকিপার মনে হচ্ছে তিনি শাহরুখ খান। মারমানা চাকমাতার নাম শাহরুখ খান, এই বগল তলতে বল চলে যাচ্ছে সেটার কোনো খেয়াল নেই, শাহরুখ খানের স্টাইল দিচ্ছে তিনি বারে দাঁড়িয়ে এরকম এরকম ফাউল। আনিসুর রহমান জিকো কি অন্যায় করেছে, সে নাকি একটু মধুর বোতল নিয়ে এসেছিল, অবশ্য তার সঙ্গে ছিল মুরসালিন। সেই মুরসালিন আর মেয়ে কেলেঙ্কারি কত কিছু, তাকে ব্যাক করানো গিয়েছে, আনিসুর রহমান জিকোকে ব্যাক করানো যায়নি। মানে আপনি কেন ইমাজিন দ্যাট যে আপনার টিমে ফাহমিদুল ইসলামের মধ্যে একজন ব্রিলিয়ান্ট প্লেয়ার রয়েছে, জায়েন আহমেদ রয়েছে, আপনার টিমে শামিদ সোম রয়েছে, আপনার টিমে জামাল ভুঁইয়া রয়েছে, আপনার টিমে তপু বর্মন রয়েছে, এই প্লেয়ারদেরকে আপনি বেঞ্চে বসিয়ে রেখে আপনি আপনার সিন্ডিকেটের অযোগ্যতা আনকোয়ালিফাইড সব প্লেয়ারদের নিয়ে আপনি টিমে খেলাচ্ছেন, তাহলে আর কি আপনি ম্যাচ জিতবেন? হংকং যে খেলা খেলেছে, বাংলাদেশ যে ফুটবল খেলেছে সেকেন্ড হাফে, আমার এই 5টি প্লেয়ার যদি আমার বেস্ট 11-এ থাকতো, জামাল ভুঁইয়া, শামিদ সোম এবং জায়েন আহমেদ, হামজা চৌধুরী, এরা যদি প্রথম থেকে স্টার্ট করানো যেত তাহলে প্রথম হাফে 4টা গোল দেয় বাংলাদেশ। চলেন আপনাদের সিন্ডিকেটের প্লেয়ারদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আকিব হুসাইন, তিনি ফরওয়ার্ডে মোটামুটি ভালোই খেলে, একদম খারাপ খেলে না, বাট গতকাল ম্যাচে যাত্রা খেলেছে এবং তিনি কিন্তু স্টার্টিংয়ে ডিজার্ভ করেন না। এই আকিব হোসেন কিসের প্লেয়ার? বসুন্ধরা কিংসের প্লেয়ার। সেকেন্ড প্লেয়ারের দিকে চলে যায়, ফয়সাল আহমেদ ফাইভ, সে কোন ক্লাবের প্লেয়ার? বসুন্ধরা কিংসের প্লেয়ার, একটা ফালতু থার্ড ক্লাস প্লেয়ার। সাদউদ্দিন, সে কোথাকার প্লেয়ার? বসুন্ধরা কিংসের প্লেয়ার, সে এই যে ইন্ডিয়ার সাথে একটি গোল করেছিল, বাবারে বাবা। তারপরে যে সে খেলতে না পারলেও তার হাইপ, পারলেও হাইপ, খেলতে পারে তো নাই, এই হাইপ আবার হাইপ উঠিয়ে রেখেছে, তিনি নাকি ডিফেন্ডার। এই যদি হয় একটা দেশের ডিফেন্ডারের অবস্থা, তাহলে সেই দেশ ঘরের মাঠেও হারবে আর এও মাঠে যেত 4 হালি গোল হবে। এই জন্য পা ফাঁক করে রেখে, একটা গান আছে না, চুপ করে হালকা করে পা ফাঁক করে, ওর পা ফাঁক করে এরকম দিয়েছে হংকংয়ের প্লেয়ারটা। এই হচ্ছে একটা থার্ড ক্লাসের একটা প্লেয়ার, আবার হেড দেয়, হাই রে হাই, যে 3-4টি গোলে 3টা গোলই হয়েছে আমাদের ডিফেন্ডারদের মাথায় লাগে, পায়ে লাগে, ওদের প্লেয়ারের পায়ে লেগে শট দেয় গোল। কি ডিফেন্ডার ভাই, মানে করছে এটা কি? মানে আমি জাস্ট লিটারালি কান্না করে দিয়েছে আমাদের দেশের দর্শকরা। হামজা চৌধুরী প্রথম হাফে তিনি দাঁড়িয়ে থেকে প্লেয়ারকে সাজাচ্ছে, নিজের পায়ে বলটা ধরে রেখে সাজাচ্ছে যে এই পাশে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, তুমি ওই লাইনে দাঁড়াও, জায়গা নিয়ে খেলো, মাঠ বড় করে খেলো, যা তা অবস্থা। এদের দেখে মনে হয় না যে এরা জীবনে কোনো দিন ফুটবল প্র্যাকটিসও করছে। মানে এই যে গেও গ্রামে যেমন খেলে থাকে না ফুটবল, কাদার ভিতরে যা তা অবস্থা, এরা এখনও ইন্টারন্যাশনাল লেভেলে এসে সেই একই সেম ফুটবলটা খেলে থাকে। এদের কাছে বল যায়, এরা ডাইরেক্ট উপরে শট দেয়, মানে যে গোলই খেলা, আমার গোলই দিতে হবে, গোলটাই খেলা। কিন্তু এইভাবে যে ডিরেক্ট গোল দেওয়া যায় না, এই মেন্টালিটিটা, এই কথাটা এদেরকে কে শেখাবে, কে বুঝাবে? এই কোচ ম্যানেজমেন্ট একটা দেশের ক্রিকেটটাকে যেভাবে ধ্বংস করা যায়, এই যে ক্লাব সিন্ডিকেটগুলো আছে সেইটার জন্য এরা অপরন্ত চেষ্টা করছে। কি অজুহাত দেন? অজুহাত দিচ্ছে কি, শামিদ সোম তিনি প্রায় 27 ঘন্টার মতো জার্নি করে এসেছে, তার নাকি খেলার এখন কোনো পরিস্থিতি নেই, তাকে মাঠে নামানো যাবে না। মানে এইটা কোনো এক্সকিউজ হতে পারে? 27 ঘন্টা না, সে 77 ঘন্টা জার্নি করে আসুক, সে বাংলাদেশে এসেছে মাঠে খেলার জন্য, 95 মিনিট ফুল টাইম খেলার জন্য, এবং সেই অ্যাবিলিটিটা তার আছে, অথচ তাকে বসিয়ে রেখেছে, তাকে নামিয়েছে ম্যাচে 60 মিনিটের পরে। লিটারালি আমি যখন দেখছি জামাল ভুঁইয়া, ফাহমিদুল, জায়েন, শামিদ সোম রেডি হচ্ছে, রান নিচ্ছে তাদের নামানোর জন্য, আই জাস্ট লিটারালি ক্রাইং যে কী করেছে, এটা কী করলো? জামাল ভুঁইয়া আজকেও এয়ারপোর্ট ছাড়ার সময় তিনি একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোচ তাকে লাস্টের 3 ম্যাচ খেলায়নি, কেন খেলাচ্ছে না, সে খেলতে চায়, তাকে কেন খেলাচ্ছে না এটা তিনি নিজেও জানেন না। মানে এমন একটা সিন্ডিকেটের আচরণের ভিতরে এই আমাদের ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড প্লেয়ারগুলো, যারা ফুটবল নলেজ আছে, ফুটবল খেলা বোঝে এবং ফুটবল খেলা খেলে, এরা এই সিন্ডিকেটের কবলে পড়ে গিয়েছে। বাংলাদেশে এত বাজে এরকম একটা ফুটবল, মানে আমাদের ফুটবল কোনো নামগন্ধও নেই, আমরা কোনো দিন কথাও বলিনি, যখনই এটা নিয়ে কথা শুরু হয়েছে তখনই ক্লাব সিন্ডিকেট এর ভিতর ঢুকে তাদের নিজেদের প্লেয়ারদেরকে খেলানোর জন্য প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশ ফুটবলকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমাদের বড় বড় ইউটিউবাররা বসে আছে নিয়ন্ত্রণ, এরা এই নিয়ে কোনো কথাই বলে না, বলে আমরা তো বলি, ওরা শোনে না। আরে বাবা, এইভাবে বললে শোনে? তো লোক 500 লাগবে, 1000 লাগবে, বল, রাস্তায় নামতেছে। এখন বলতে পারেন ভাই আপনি কেন নামতেছেন না? ভাই আমার পরীক্ষা চলতেছে, ফেঁসা গেছি, তাহলে আমি আজকেই নামতাম। এসব শয়তানের বাচ্চাদেরকে কেউ ভয় পায়? এই শয়তানের বাচ্চাগুলো আমাদের দেশের ক্রিকেটটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। যাদের জন্মে ঠিক নেই, এই সিন্ডিকেটটা আমাদের দেশের ফুটবলটা একদম ধ্বংস করে দিচ্ছে।
জামান ভাই একদম স্পষ্ট করে ক্লিয়ার করে বলছে, শেষ কয়েকটি ম্যাচে আমাকে নামায় নাই। তিনি এটার জন্য তিনি অ্যাংরি এবং তার মনটাও খুবই খারাপ, এবং তিনি একদম স্পষ্টভাবে আরও বলে দিয়েছে যে আমি, ফাহমিদুল, জায়েন, হামজা চৌধুরী এরা সবসময় বেস্ট 11-এ প্রথম থেকে আমরা শুরু করতে চাই। আপনি মানে আমি বুঝাবো কীভাবে, মানে আপনি কি বুঝতে পারছেন যে ফাহমিদুল, জায়েন আহমেদ, জামাল ভুঁইয়া, তপু বর্মন, এরপরে রয়েছে আমাদের হামজা চৌধুরী, এরা যদি শুরু করে এশিয়া মহাদেশের যে কোনো টিমকে এরা যে কোনোভাবে ফাইট দিতে পারে। এদের সঙ্গে জেতা ইটস ভেরি টাফ ফর এনি টিম। কিন্তু এই কোচের জন্য, ম্যানেজমেন্টের জন্য, ক্লাব সিন্ডিকেটের জন্য যেন আমরা একের পর এক ম্যাচ হারতেই যাচ্ছি, ড্র করতে হচ্ছে, না হয় হারতে হচ্ছে। ব্যাক টু ম্যাচ 2টি ম্যাচে গোল করেছে হামজা চৌধুরী। জায়েন আহমেদ যখন মাঠে নামলেন, আমি তার খেলাটা কীভাবে এক্সপ্লেনেশন করব? জায়েন আহমেদ মাঠে নামলেন, আমার কাছে মনে হলো যেন লামিনে ইয়ামাল নেমেছে। মানে লেফট সাইড থেকে উনি জায়েন আহমেদ মাঠে নামার আগ পর্যন্ত ওই পজিশনে যে খেলেছে, একটা সিঙ্গেল ক্রস পর্যন্ত করতে পারেনি। জায়েন নামার 20 সেকেন্ডের ভিতরে ক্রস করেছে। রিফাত মাসুদ, তিনি তো একটা সিন্ডিকেটের ভিতরে আটকে গিয়েছে, তিনি সব কিছু বলতেও পারছেন না। তিনি কিন্তু কমেন্টারিতে বলেছেন যে এই 60 মিনিটে আমরা একটা ক্রস দেখতে পারিনি, যেটা জায়েন নেমেই 20 সেকেন্ডের ভিতরে একটা ক্রস করেছে। মানে 60 মিনিট ধরে একটা ছেলে খেলে যাচ্ছে, সাদুদ্দিন, তার 60 মিনিটের খেলাকে 20 সেকেন্ডে এই ছেলে মানে লাথি মেরে উড়িয়ে দিয়েছে। যে তুই 60 মিনিটে যা খেলিসনি 20 সেকেন্ডে সেটা করে দেখিয়েছে জায়েন। অথচ ক্যাবরেরা তার জায়গায় সাদুদ্দিনের মতো একটা থার্ড ক্লাস প্লেয়ারকে নামিয়ে আমাদের খেলার পুরো একদম মেরে দিয়েছে। মানে জায়েন আহমেদের খেলা দেখে আপনার কখনো মনেই হবে না যে এ ডেবু ম্যাচ খেলতেছে। আমার কাছে মনে হয়েছে বার্সেলোনা থেকে লামিনে ইয়ামালকে আমি নিয়ে এসেছি। একের পর এক ডুয়েল জিততেছে, একের পর এক ক্রস করতেছে, মানে লাস্ট 20 মিনিট অ্যাটাকের পর অ্যাটাক, কি ক্রস ভাই। জামাল ভুঁইয়া নামছে, জামাল ভুঁইয়াকে নামানো হয় না প্রথমে, লাস্ট 3 ম্যাচে তাকে খেলানোই হচ্ছে না এই সিন্ডিকেটের কারণে। আমি 100 বার বারবার প্রতি সেন্টেন্সে উচ্চারণ করছি, এই সিন্ডিকেটের জন্য। এই জামাল ভুঁইয়াকে যখনই নামেছে, জামাল ভুঁইয়া তার ইম্প্যাক্ট দেখিয়ে দিয়েছে। তিনি যে একটা শটটা নিয়েছিলেন যেখান থেকে আমাদের 84 মিনিটে মুরসালিন গোলটা করেছিলেন, ওহ মাই গড। এর আগেও তিনি কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যে গোলটা করেছিলেন, সেই গোলটাও কিন্তু জামাল ভুঁইয়ার এই ক্রস থেকে এসেছিল, এবং ঠিক সেম একই ক্রস তিনি এই দিন করেছিলেন। এবং মুরসালিন কি অসাধারণ একটি গোল করেছে। এবং মুরসালিন অনেকগুলো লং থেকে বাংলাদেশেই জন্ম, বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশ থেকে খেলছে, এরকম যদি কেউ ভালো খেলে থাকে মুরসালিন। কালকে বেশ কিছু তিনি শট দূর থেকে নেওয়ার চেষ্টা করেছে, যদিও সেটা গোলবারের দিকে যায় না, বাট তিনি শটগুলো ভালো ছিল, গোলবারের দিকে গেলে কিছু একটা হতেও পারতো, চেষ্টা করেছে। দেখা গিয়েছে যে হি ট্রাইড হিজ বেস্ট, কিন্তু বাকিরা যাচ্ছে তাই বাজে খেলা, কোনো পাচিং নাই, কোনো অ্যাকুরেসি নাই, প্লেয়ার মার্কিং নাই, একদম যাচ্ছে তাই বাজে জঘন্য এই সিন্ডিকেটের খেলা। প্রথম হাফে হামজা চৌধুরী একা কি করবে? তার সঙ্গে তাকে হেল্প করার মধ্যে একটা সিঙ্গেল প্লেয়ার যদি থাকতো মাঠে, না আছে জায়েন ছিল মাঠে, না ফাহমিদুল, না সমিত সোম, কেউ মাঠে ছিল না, জামাল ভুঁইয়া, তাহলে হামজা চৌধুরী যে ধরনের খেলা খেলে থাকে ইন্টারন্যাশনাল লেভেলে, এই বাকি যে 5টা আমার প্লেয়ার রয়েছে বেঞ্চে বসে, এরা তো এই খেলাটাই খেলে থাকে। কানাডা, ইংল্যান্ড সবাই কালকে আমাদের খেলা দেখেছে, তারা অবাক হয়েছে যে সিন্ডিকেটটা কত জঘন্যতম একটা সিন্ডিকেট হতে পারে এই বাংলাদেশে। একটা ফুটবল উঠার আগে তাকে এই সিন্ডিকেট মেরে ফেলতেছে। এই সিন্ডিকেটকে পুরো লাথি মেরে যদি আপনারা সরাতে না পারেন, এই বাংলাদেশ ফুটবল কোনোদিনও ভালো হবে না। ক্রিকেটের মতো দিন দিন এটা আরও ডাউনফলে যাবে। বেস্ট 11-এ প্রতিদিন, ইন এভরি ম্যাচ বেস্ট 11-এ হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল, জায়েন আহমেদ, তপু বর্মন, মুরসালিন, এরাদের দিয়ে বেস্ট 11 রেগুলার শুরু করতে হবে, আদারওয়াইজ ম্যাচ জেতা পসিবল। আমাদের সমীকরণ এখন দাঁড়িয়েছে, আমরা একটি পয়েন্ট পেয়েছি ইন্ডিয়ার সঙ্গে, প্রথম এই গ্রুপে প্রথম একদম টপে রয়েছে হংকং। আমাদের পরে 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচে 3টাই আমাদের জেতা লাগবে, আর 3টা ম্যাচ জিততে হলে আমাদের এই প্লেয়ারদের দিয়ে শুরু করতে হবে। এই বগিচুকি প্লেয়ারদের দিয়ে, সিন্ডিকেটের প্লেয়ার দিয়ে কখনো আপনি বাংলাদেশকে জেতাতে পারবেন না। যদি তাই জিততে পারতেন তাহলে আমার এই প্লেয়ারগুলো নিয়ে আসা লাগতো না। এত টাকা খরচ করে এই প্লেয়ারদের নিয়ে এসেছে বেঞ্চে বসিয়ে রাখার জন্য না, মাঠে খেলার জন্য। জিকেও একটা গোলকিপার, আরে মারমানা, চাকমানা, দারমা, এও একটা নাকি গোলকিপার, নামটাকে আমি সঠিক জানি না, এই নামটা আমি জানতেও চাই না। তো জঘন্যতম একটা প্লেয়ার, বগলের তলতে বল চলে যায়, মানে খেলার মাঠে সে শাহরুখ খান হয়েছে, হাত ফাঁকা করলে আমি গোলকিপার হয়ে গেলাম। এই ধরনের 3rd ক্লাস 4th ক্লাস প্লেয়ার দিয়ে, এই ধরনের সিন্ডিকেটের প্লেয়ার দিয়ে কখনো বাংলাদেশে ভালো কিছু হবে না। নিজের ঘরের মাঠে
হোম ম্যাচে আপনি একটি পয়েন্ট আদায় করতে পারলেন না, ওই ম্যাচে আপনি কীভাবে পয়েন্ট আদায় করবেন আমি অ্যাকচুয়ালি মাথায় আমার আসে না। ফুটবলের নলেজ আপনাদের কতটুকু আছে আই ডোন্ট নো। তবে আমি এই গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের যে কোচ ম্যানেজমেন্ট আছে না, এদের থেকে 100 গুণ আমার ভালো নলেজ আছে আছে আছে। আর এখানে তো নলেজ থাকার লাগে না রে ভাই, যে জীবনে ফুটবল লাথিও মারে নাই সেও যদি এই বাংলাদেশের স্কোয়াড দেখে সেও বলতে পারবে যে কাকে কাকে আমার বেস্ট 11-এ রাখা লাগবে, আমার বেস্ট প্লেয়ার কারা। মনে হচ্ছে এদের 35 বছর বয়স হয়ে গিয়েছে, এদেরকে নামানোই যাবে না, সিন্ডিকেটের প্লেয়ার আমার খেলাতে হবে। আপনি শুধু সিরিয়ালটা দেখেন, আমি একটা পিকচার দিচ্ছি স্ক্রিনশট, সিরিয়ালটা দেখেন। তপু বর্মন, শামিদ সোম, জামাল ভুঁইয়া, জায়ন আহমেদ, ফাহমিদুল, এদেরকে সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছে। এটা মানে এখনও ভাবতে আমার কান্না লাগতেছে। একটা কথা বলি, অনেক তো ম্যানেজমেন্ট সিন্ডিকেট নিয়ে কথা বললাম, প্লেয়ারদের একটু কথা বলি। লাস্ট মোমেন্টে যে গোলটা দিয়েছে ভাই, যেন মনে হয়েছে আমার আত্মা এখন শামিদ সোম গোলটা দিয়ে 3-3 ড্র করেছে। আমি এখন বলতেছি আপনার ফিলিংস আমার মুখে দেখে বুঝতে পারছি, মানে আমি যে তখন এমন কি অনুভব করেছি, মনে হচ্ছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলে ঠিক যেমনটা খুশি হয়েছিলাম, আমি এমন করে একটা রুমের ভিতরে একাই চিৎকার দিয়েছিলাম। আমি কি বলবো, মানে জাস্ট এই মোমেন্টের কথা আমি কখনো ভুলতে পারবো না। এই আমি একাই সেলিব্রেশন করতেছি, নাচতেছি, এবার ফেসবুকে ঢুকতেছি, কিছু একটা লিখবো, ঠিক আমি তো জানি খেলা শেষ হয়ে গেছে। 90+9 মিনিটে গোল দিয়েছে, 9 মিনিট লাস্টে ছিলেন, আমি খেলা শেষ হয়ে গিয়েছে। এরপরে আমার পাশ থেকে আমার বন্ধু বলে যে আবার গোল খেয়েছে, মানে আমি ওর কথা বিশ্বাসই করতেছিলাম না, আই ডিডন্ট বিলিভ হিম, যে কী বলিস তুই আবার গোল খাবে, মানে খেলাই তো শেষ। মা আমি আবার ঢুকেছি, ঢুকে দেখি যে গোল খেয়েছে। মানে নিমিষেই তখন আমি ঠিক যতটা সেলিব্রেশন করেছিলাম ঠিক ততটা এমন সিন্ডিকেটে এত বাজে গালাগালি আমি করেছি, এটা ভাষায় আমি এখন বলতে পারছি না। তারপরেও বড় কথা হচ্ছে এখানে আমি আমার প্লেয়ারদেরও ভুল আছে। আরে ভাই গোলটা দিয়েছিস, দেখছিস যে 30-40 সেকেন্ড এখনও সময় রয়েছে, 1-2 মিনিট এখনও সময় রয়েছে, তাহলে তোরা এখান থেকে কেউ একজন ইঞ্জুরির ঘর বলছে আমি ইঞ্জুরি। মানে আমরা পুরো ম্যাচে যেটা দেখেছি যে আপনার হংকংয়ের প্লেয়াররা তারা যখন 3-1 এগিয়ে বা 3-2 একটি গোলে যখন এগিয়ে, তারা একের পর এক টাইম ওয়েস্ট করতেছে। এটা ফুটবলের রুলস আছে ভাই, এটা বাংলাদেশ হলেও বাংলাদেশেও করতো। তারা একের পর এক টাইম ওয়েস্ট করতেছে, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোলকিপার এটা সেটা ঢং ভং ধুমধাম ধরতেছে। কিন্তু আমাদের বাংলাদেশরা এই নার্ভটা ওই মোমেন্টে, অ্যাট দ্যাট মোমেন্ট নার্ভটা তারা কন্ট্রোল রাখতে পারেনি, তারা অতি উৎসাহিত হয়ে যাচ্ছে। মোরসালিন একটা গোল করলো 85 মিনিট, আমাদের তো এমনি হাতে টাইম নেই, তিনি গোল করে তিনি চলে গেছেন মাঠে সেলিব্রেশন করতে। আরে বাবা সেলিব্রেশন কর, ওকে ফাইন, কিন্তু মানে এইটা তো সেলিব্রেশন করার টাইম নেই, এটা অতি আবেগের সময়, মানে অতি আবেগ দেখাতে যে যা তা করেছে লাস্টে। এরপরে আবার লাস্টে গোল দিয়েছে, লাস্টে ওই মোমেন্টটা গোল, ওইটা নিয়ে আমি কোনো কমপ্লেন বলছি না, ওইটা তো আপনার এটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো কমপ্লেন। ওই সময় তো আপনি উৎসাহিত হবেন, আপনি 3-3 ড্র করেছেন, যা তা করেন, কিন্তু ওই সময় যদি কেউ একজন চিন্তা করতো যে না আমার এই জিনিসটা থাকে, এটা প্রফেশনাল ফুটবলের যে ধরনের চিন্তা আসে ওটা আমাদের বাংলাদেশের এখন ওই মোমেন্টটা আসে নাই। আমরা দেখছি রেফারির সাথে যত কয়েকবার কথা বলতে হয়, যত কয়েকবার টাইম নিয়ে কথা বলতে হয়, এই যে আমরা লাস্ট মোমেন্টে যখন হেরে গেলাম, সবাই হামজা চৌধুরী সবাই বসে পড়েছে, মানে সবাই প্রত্যেকটা প্লেয়ারই মনটা ভেঙে গিয়েছে, দর্শক সবার। ঠিক তখন কিন্তু শামিদ সোমকে দেখছি রেফারির সঙ্গে কথা বলতেছে, তর্ক করতেছে, রেফারির এখানে একটা ফাউল ছিল। তো এই যে বিষয়টা আপনার যে এই ধরনের সেন্স আমাদের দেশীয় প্লেয়ার তাদের ভিতরে এই ধরনের কোনো সেন্স নাই, অথচ আমাদের ভাই বোন যারা বাংলাদেশি তারা কিন্তু কি অসাধারণ, কি অসাধারণ। তো আই জাস্ট ওয়ান্ট টু সে সরি ভাই, হামজা চৌধুরী, শামিদ সোম, জায়েন, আমরা যারা দর্শক আছি ফুটবলকে ভালোবাসি, আমরা খুবই দুঃখিত যেমন একটা দেশের হয়ে আপনারা খেলছেন যে দেশের সিন্ডিকেটে ফুটবল আটকে আছে। এই সিন্ডিকেট কেউ ভাঙতে চাচ্ছে না, কেননা টাকার কাছে, সিন্ডিকেটের কাছে সবাই যেন বন্দি হয়ে গিয়েছে। সবাই জানে সিন্ডিকেট কে বা কারা। একটা টিমে 11টা প্লেয়ারের ভিতর 6টা প্লেয়ারই খেলছেন একটা বসুন্ধরা কিংসের ক্লাবের। বাংলাদেশে মোহামেডান, আমি আগে শুনছি মোহামেডান, তারপরে আছে আবাহনী, কি নাম করা ক্লাব, এসব ক্লাবের প্লেয়ার আসে না। একটি ক্লাবের প্লেয়ার এসে পুরো বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে এই সিন্ডিকেটটা।